আজকে আমরা পড়বো এখন বোরের থিওরির কিছু অ্যাপ্লিকেশন, কিভাবে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায় এবং কক্ষপথের শক্তি নির্ণয় করা যায়। আমরা জানি প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট এবং ভিন্ন ভিন্ন, সেগুলো আমরা নির্ণয় করবো আজকে। তো আমরা এখানে একটা সূত্র প্রমাণ করছি, তোমাদের জন্য আগে থেকে লিখে রাখছি যাতে আমার ভিডিওর লেন্থটা বড় না হয়। তো শুরুতেই খেয়াল করো, এখানে আমি একটা কক্ষপথ আঁকছি, এখানে ইলেকট্রন, এখানে প্রোটন। বোরের থিওরি থেকে আমরা জানতে পারছি যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা কেন্দ্রমুখী বল কাজ করে এবং স্পর্শক বরাবর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। তুমি আমার বোরের থিওরির ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবা। তো আজকে আমরা এই বলের মানগুলো পরিমাপ করব। সবার আগে যেটা আমরা লিখছি সেটা হলো যে নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর আকর্ষণ বল অথবা তারই নাম দেওয়া হয়েছে কেন্দ্রমুখী বল। এই সূত্রটা কোথা থেকে আসলো? জেড ই স্কয়ার বাই আর স্কয়ার। এটা আমাদের শিখেছে বিজ্ঞানী কুলম্ব। দেখো, কুলম্বের সূত্র তোমরা সবাই পড়ছো না? F equal to K into Q1 Q2 by R square। এখন সেই সূত্রে আমরা শিখছি এই Q1 মানে কি? চার্জ, ইলেকট্রনের চার্জ কি? ই। আরেকটা ইলেকট্রনের চার্জ কি? ই। ইলেকট্রন এবং প্রোটন দুইটার চার্জের মান তো সেম, 1.6 into 10⁻19 কুলম্ব। এটা প্লাস, এটা মাইনাস। ওই দুইটা চার্জের গুণফল হয়ে গেছে ই স্কয়ার, যেহেতু একই ভ্যালু। জেড, জেড হলো পারমাণবিক সংখ্যা। ওইখানে কে মানে তো ছিল 9 into 10⁹9, এখানে জেড মানে পারমাণবিক সংখ্যা। আর আর হলো তোমার এই যে ব্যাসার্ধটা, কক্ষপথের ব্যাসার্ধ। তারপর হলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল যে সূত্রটা এম ভি স্কয়ার বাই আর, এটা আমরা শিখবো ফিজিক্সে। আমরা সবাই পড়ছি এফ ইকুয়াল টু এম এ। ফিজিক্সে আমরা পড়বো বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তুর ত্বরণ হলো ভি স্কয়ার বাই আর। ওখান থেকে আমরা পাইছি এম ভি স্কয়ার বাই আর। এই সূত্র আমরা ফিজিক্সে দেখবো। এখানে আমরা জানলাম কেন্দ্র বিমুখী বল এম ভি স্কয়ার বাই আর। বোর বলছে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুইটা ইকুয়াল হবে। যদি কেন্দ্রমুখী বল বেশি হয়ে যেত তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসে চলে যেত, কেন্দ্র বিমুখী বল বেশি হয়ে গেলে ইলেকট্রন ছিটকে পড়ে যেত। যেহেতু দুইটা মান ইকুয়াল এবং দুইটাই বলের মান, আমরা দুইটা মানকে ইকুয়াল করে দিচ্ছি। ইকুয়াল করে দেওয়ার পরে এখান থেকে দেখো ভি স্কোয়ারের একটা ভ্যালু পাওয়া গেছে, জেড ই স্কোয়ার বাই এম আর। আচ্ছা, এরপরে দেখো বোরের মডেলের দ্বিতীয় শিক্ষা থেকে আমরা জানতে পারছি এম ভি আর ইকুয়াল টু কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ওইখানে বেগের আরেকটা মান পাইছি আমরা এন এইচ বাই 2 পাই এম আর। স্কোয়ার করে দিছি, ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখানে তোমাদের অপরিচিত টার্ম কিছুই নাই, এইচ ব্লাঙ্কের ধ্রুবক। এখন দেখো এটাও ভি স্কোয়ারের ভ্যালু, এটাও ভি স্কোয়ারের ভ্যালু। দুটো ভ্যালু আমরা ইকুয়াল করে দিতে পারি এক দুই নাম্বার। ইকুয়াল করে দিলে এখানে অনেক কিছু কাটাকাটি যায়, কেটে এই হলো আমার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। যেখানে তোমার জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। বাকি সবার পরিচয় আমরা বোরের সূত্র থেকে জানতে পারছি। এখন কিভাবে কোশ্চেন আসবে? আমরা গাণিতিক সমস্যা ক্লাসগুলো যখন সামনে নিব সেখানে এক্সাম্পল দিব। লাইক তোমাকে জিজ্ঞাসা করলো যে লিথিয়াম, লিথিয়ামের তৃতীয়, লিথিয়ামের তো না, ধরো সোডিয়ামই বলো, সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, বা সোডিয়াম প্লাস আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি মাত্র দুইটা ডাটা পাইছি। একটা হলো কত নাম্বার কক্ষপথ, মানে এন, এন। আর একটু পারমাণবিক সংখ্যা, তো লিথিয়াম যদি বলি তাহলে 3, সোডিয়াম বলে পারমাণবিক সংখ্যা কত? 11। বাকি যে ভ্যালুগুলো আছে এইচ, এইচ কি কখনো চেঞ্জ হবে? হবে না। পায়ের ভ্যালুটা কি ফিক্স। এম, ইলেকট্রনের ভর, কখনো চেঞ্জ হবে না। ই, ইলেকট্রনের আদান, কখনো চেঞ্জ হবে না। তাহলে যে জিনিসগুলো চেঞ্জ হবে না, এইটার ভ্যালুটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাই 5.3 ইন্টু 10⁻11 ইন্টু এন স্কোয়ার বাই জেড। আমি পার্সোনালি এটা পছন্দ করি, তোমাদেরকেও বলবো এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে, কারণ এই এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার মনে রাখতে অনেকের কষ্ট হয়। তবে কারো যদি এটা মনে রাখতে ভালো লাগে এটা তো ম্যাথ করা যাবে, এটা না জানলে ভ্যালু বসে এটা দিয়েও করা যাবে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে বোরের মডেল থেকে একটু অ্যাপ্লাইড ভাবে একটা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। তারপরে দেখো আমরা কি লিখছি, সেটা হলো কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়। এটাও তোমাদের জন্য লিখে রাখছি, সময় সেভ করতে। দেখো
আবার আমরা সেই সূত্র এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু পাই, তোমরা সূত্রগুলো কিন্তু নোট করে নিবা, যেটা আগে ব্যাসার্ধ লিখলাম। এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু পাই, এখান থেকে ভেলোসিটির একটা ভ্যালু পাইলাম। আচ্ছা, একটু আগে যে মানটা পড়লাম আমরা, আর ইকুয়াল টু যে ভ্যালুটা আমরা পড়লাম, এই আর এর মানটা এই যে এখানে বসাই দিব। দেখছো এই যে আর আছে যে জায়গায়, এটাকে আমি আলাদা করে লিখছি, এন এস বাই টু পাই এম ইন্টু ওয়ান বাই আর। এই যে সেই আর এর ভ্যালু আমি এখানে বসাই দেই, তাহলে আবারও দেখো একটা পাই কাটা গেছে, একটা এন কাটা গেছে, একটা এইচ কাটা গেছে, 2 আর 4 কাটা যে 2 পাওয়া গেছে, পেয়ে ভি এর একটা মান পাইলাম 2 পাই স্কোয়ার বাই এন ইন্টু জেড বাই এন। আবারও দেখো, আমাকে যদি বলা হয় যে যে কোনো একটা কক্ষপথ দিয়ে দিল, ওই কক্ষপথে একটা ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বললো, শুধুমাত্র বলে দিবে কি কক্ষপথ সংখ্যা, লাইক তৃতীয় কক্ষপথ, এবং কি কোন পরমাণু, ধরো বেরিলিয়াম, তাহলে জেড এর মান কত 4, আর তোমার শক্তি স্তর নাম্বার এন, তাহলে বাকি ভ্যালু গুলো তো চেঞ্জ হবে না। এটারও আমরা ভ্যালু বসে একটা সূত্র বানাই ফেলছি, 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। এর মাধ্যমে আমরা যে কোনো কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারি। আচ্ছা, তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কক্ষপথের শক্তি নির্ণয়। দেখো, ইলেকট্রন তোমরা সবাই জানো, ইলেকট্রন বা যে কোনো কিছু হোক, গতিশক্তি সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার। আমরা ভি এর ভ্যালু এটা মাত্রই পড়লাম, এখানে লিখে দিলাম। স্থিতিশক্তি, আচ্ছা ইলেকট্রনের স্থিতিশক্তির ব্যাপারটা কি একটু খেয়াল করে দেখো। এই যে প্রোটন, এই যে হলো কক্ষপথ, ধরলাম অসীমে একটা ইলেকট্রন আছে। কোথায় আছে? অসীমে। এই নিউক্লিয়াসের সাপেক্ষে অসীমে থাকা যে ইলেকট্রনটা আছে, ওর কোনো স্থিতিশক্তি নাই, শূন্য। কিন্তু অসীম থেকে আমি ইলেকট্রনটা যদি কক্ষপথে নিয়ে আসি, বুঝো ব্যাপারটা, আর ব্যাসার্ধের কক্ষপথে যদি আমি অসীম থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসি, তাহলে নিউক্লিয়াসের সাথে কিন্তু ওর একটা আকর্ষণ বল কাজ করবে, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, এবং আনতে কাজ করতে হবে না। এই কাজটাই হলো আমার ইলেকট্রনের ক্ষেত্রে স্থিতিশক্তি। এই কাজটাই কিন্তু আমার চার্জের ক্ষেত্রে বিভব। তোমরা পড়ছো যে অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হলো ওই চার্জের বিভব। আর এখন আমরা পড়লাম অসীম থেকে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছে একটি ব্যাসার্ধে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হলো ইলেকট্রনের স্থিতিশক্তি। আচ্ছা, এখন দেখো তো এই যে এই সূত্রটা কোত্থেকে আসলো, আবারও সেই কুলম্ব। কুলম্ব আমাদের কি শিখাইছে, তোমরা 9 ক্লাসে যেটা শিখছো, F equal to K into Q1 Q2 by R স্কোয়ার। এখন এই কে এর জায়গায় আমরা আর কে পড়ি না, ইন্টারমিডিয়েটে আমরা পড়ি 1/4πε0। এটার মানে তোমরা যেটা পড়ছো যে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর এপসাইলন নট নিয়ে আমরা ফিজিক্স আলোচনা করব। এপসাইলন নট মানে হলো শূন্য স্থানের, যেহেতু টার্মটা আসছে কিনাই দেই, শূন্য স্থানের তড়িৎ বেদন যোগ্যতা, তড়িৎ বেদন যোগ্যতা, এটার ভ্যালু হলো 8.854 ইন্টু 10⁻12 সি স্কোয়ার n⁻1 m⁻2। তাহলে এর উচ্চারণটা কি হবে? এফ সাইলন নট। এই সূত্রের প্রমাণটা অনেক বড়, তোমরা জানো যে এইসব প্রমাণ দেখে আমাদের কোনো লাভ নাই। এই যে মাইনাসটা হচ্ছে ইন্টিগ্রেশন করে প্রমাণ করতে, যে এই সূত্রটা ডিরাইভ হয়েছে, আমরা অ্যাড করছি, জানি ইলেকট্রনের মোট শক্তি গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, দুইটাকে অ্যাড করে ফাইনালি আমরা যে সূত্রটা পাইছি সেটা হলো ই এন ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এখানে দেখো এপসাইলন নটের মান মাত্র পড়াইলাম না, এই যে 8.854 ইন্টু 10⁻12, এটা কিন্তু ফিক্সড ভ্যালু, তোমাদের ক্যালকুলেটর বেস দেখবে ভ্যালুটা আছে। তারপরে দেখো এখানে সবগুলো ভ্যালুই ফিক্স, একমাত্র জেড এর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এক এক মূল এক এক রকম, আর এন এক এক কক্ষপথে এক এক শক্তি। তাহলে আবারও সবগুলো ভ্যালু বসাই দিছি। তাহলে বলো এই সূত্রের চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগে, তোমরা এটাতে ম্যাথ করবা, তাহলে সহজেই শক্তি বের হয়ে যাবে। যতগুলো সূত্র আমি দেখাইছি সবগুলো এসে এককে দেখাইছি, এটা দেখাইছি জোলে, বেগ দেখাইছি মিটার পার সেকেন্ডে, ব্যাসার্ধ দেখাইছি মিটারে। এখন আরেকটা শর্টকাট তোমাদেরকে আমি বলে দেই, যদি যদি আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানি,
তাহলে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো এই সূত্র দিয়ে, n স্কোয়ার ইন্টু r1। সবাই সূত্রটা লিখে রাখো, আর n ইকুয়াল টু n স্কোয়ার বাই r1। r1 কি? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ধরো বললো লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এত, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, জাস্ট n এর জায়গায় 3 বসাই দেবো আর r1 এর মানটা দেওয়া থাকবে। সেম ভাবে আচ্ছা এখানে বলে দেই, আমরা যে এনার্জি সূত্রটা পড়লাম ওটা বক্স করলাম, আর একটা সূত্র পড়লাম শক্তি, ই এন ইকুয়াল টু মাইনাস E1/n²। এই সূত্রের সাহায্যে আমরা E1 মানে হলো, যদি আমরা প্রথম কক্ষপথের শক্তি জানি, এমসিকিউর জন্য গুলো খুব শর্টকাট কাজে দিবে। E1 মানে হলো প্রথম কক্ষপথের শক্তি বা ভূমি অবস্থার শক্তি যদি আমরা জানি, তাহলে এই সূত্র দিয়ে যে কোনো কক্ষপথের শক্তি আমরা নির্ণয় করতে পারবো। তোমরা সূত্রগুলো শিখে রাখো, খুব দ্রুতই গাণিতিক সমস্যা পড়বে, এগুলোর ম্যাথ নিয়ে দেখা হবে।